আসসালামু আলাইকুম। এখন আমরা সেকেন্ড পার্ট শুরু করতে যাচ্ছি ফার্স্ট ক্লাসের। তো আমার ডাটা অ্যানালাইসিস করতে গেলে আমার প্রথমেই যেটা করতে হয় যে ডাটার কোয়ালিটি চেক করে নিতে হয়। তো ডাটার কোয়ালিটি চেক করার জন্য আমরা প্রথমে আমার ডাটাতে কোনো আউটলেয়ার আছে কিনা সেটা চেক করে নিব। তো আউটলেয়ার চেক করার জন্য আমরা যদি এখানে ডাটা প্লট করি তখন দেখা যাচ্ছে যে এখানে সবগুলো ডাটা আমাদের লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড কিন্তু এখানে একটা ডেটা পয়েন্ট বাইরে আছে। তার মানে এই ডেটা পয়েন্ট আমাদের এই ডেটা সেটের জন্য আউটলেয়ার। অথবা আমরা যদি বক্স প্লট করতে পারি অথবা ভায়োলিন প্লট করতে পারি। বক্স প্লট যখন আমরা করব তখন যদি আমরা ডাটার ডিস্ট্রিবিউশন দেখি যে এই রেঞ্জের মধ্যে যারা পড়বে তারা আমাদের নর্মাল যে রেঞ্জ এখানে পড়ছে, আর বাহিরে যারা পড়ছে এই এই ডাটা পয়েন্ট গুলো বাইরে আছে। তার মানে এই ডাটা পয়েন্ট গুলো এখানে আউটলেয়ার, এখানে একটা আউটলেয়ার, এখানে দুইটা আউটলেয়ার, এখানে অনেকগুলো আউটলেয়ার আছে। তো এইভাবে আমি আমার যখন ডাটা আমি সাজাবো নিয়ে আমি জাস্ট আর প্রোগ্রামিং নিয়ে বক্স প্লট রান দিব। রান দিলে আমার আর প্রোগ্রামিং ডেটার প্যাটার্ন ঠিক করে একটা রেঞ্জ ঠিক করে নিবে সেই ডাটা ডিস্ট্রিবিউশন অনুযায়ী। তারপর বাহিরে যারা পড়বে তারা আউটলেয়ার হবে। আচ্ছা, সেম ভাবে আমি যদি ভায়োলিন প্লট করি, যদি আমাদের আউটলেয়ার থাকে তখন ভায়োলিন প্লটের মধ্যে মাধ্যমে আমরা আউটলেয়ার বের করতে পারবো। যেমন এখানে যদি আমরা দেখি যে এই পর্যন্ত আমাদের নর্মাল ভ্যালু, ঠিক আছে। তো এইখানে কার্ভটা মিলিত হয়ে আবার এখান থেকে গেছে, তার মানে এইখানে যে ডাটাগুলো পড়ছে এই ডাটাগুলো আমাদের আউটলেয়ার। তো এইভাবে আমরা বক্স প্লট, ভায়োলিন প্লট অথবা স্ক্যাটার প্লট এর মাধ্যমে আমরা আউটলেয়ার ডিটেক্ট করতে পারি। এখন আউটলেয়ার যদি ডিটেক্ট করি যে আউটলেয়ার এখানে আছে, এটা দুইটা কারণ হতে পারে। যেমন আমার থিসিসে যখন আমি ডাটা অ্যানালাইসিস করি তখন আমি ডাটা অ্যানালাইসিস করে থিসিস লেখা মোটামুটি শেষ। তারপর যখন চেক করতে গেছি তখন স্যারকেও দেখাইছি, কিন্তু যখন চেক করতে গেছি তখন দেখি যে আমার স্পাইক লেন্থ ছিল, ওখানে স্পাইক লেন্থের ভ্যালু আসছিল 36। তো স্পাইক লেন্থ হুইটের স্পাইক লেন্থ তো 36 হয় না, নর্মালি 10 থেকে মোটামুটি 15, ওরকম 15, 16, 18 এরকম হয়। তো আমি তখন চেক করলাম যে আসলে কি ভুল হয়েছিল। তো একটা ভ্যালু ছিল সাপোজ 36, একটা ভ্যালু সাপোজ 18 ছিল, ওরকম 18.19 বা এরকম। এটা দশমিক না দেওয়ার কারণে 1819 হয়ে গেছে, ঠিক আছে। তো এই একটা আউটলেয়ারই কিন্তু আমার টোটাল যে মেইন ভ্যালু ছিল পুরোটাকে কিন্তু চেঞ্জ করে দিছে, ঠিক আছে। এই জন্য যদি আমি ইনপুট করার সময় ভুলে কোনো আউটলেয়ার ইনপুট দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা কারেকশন করে নিব। আবার এমন হতে পারে যে আমার ডাটা সেটের মধ্যে আউটলেয়ার থাকে, যেমন আমি যদি একটা গ্রামের মানুষের এভারেজ ইনকাম যদি আমরা জানতে চাই, তখন দেখলাম যে ওই গ্রামে মোটামুটি সবাই আহ, দুইজন বা তিনজন তাদের এভারেজ ইনকাম অনেক বেশি, ঠিক আছে। তো খুব বেশি যদি ধনী লোক থাকে তখন আমরা কি করি, তখন ওই আউটলেয়ারকে আমরা বাদ দিয়ে দেন আমরা ডাটা অ্যানালাইসিস করব, ঠিক আছে। তো আমার দুইটা কেস বললাম, একটা আমরা ভুলে যখন ডাটা ইনপুট দিব তখন আমরা সেটা কারেকশন করে নিব। আর যদি আউটলেয়ার নরমালি এমনিতে এক্সিস্ট করে তখন আমরা সেই আউটলেয়ার বাদ দিয়ে আমাদের অ্যানালাইসিস করব। আচ্ছা, এখন আমরা আমাদের ডাটা অ্যানালাইসিস জন্য আমরা বললাম আমাদের বিভিন্ন ধরনের গ্রাফ আমরা ইউজ করতে পারি। যেমন আমাদের ডাটা অ্যানালাইসিস এটা বার গ্রাফ সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো বার গ্রাফের কিছু পিটফল আছে, যেমন বার গ্রাফ যখন আমরা ইউজ করব তখন আচ্ছা, যেটা বলতেছিলাম যে বার গ্রাফ যখন আমরা ইউজ করব তখন বার গ্রাফ থেকে আমরা কি জানতে পারি, এখানে মিন ভ্যালু জানতে পারি, যেমন মিন ভ্যালু, আর এখানে যেটা এটা এরর বার। তার মানে মিন ভ্যালু আর এরর বার শুধু জানতে পারতেছি, এখানে যদি কোনো ডাটার ভেরিয়েবিলিটি কিরকম সেটা আমরা জানতে পারতেছি না, ঠিক আছে। এখানে কোনো আউটলেয়ার আছে কিনা সেটাও জানতে পারতেছি না, ডাটার স্কিউনেস কিরকম বা যার ডাটার ডিস্ট্রিবিউশন কিরকম, এই গুলো আমরা বার গ্রাফের মাধ্যমে জানতে পারতেছি না। এই জন্য শুধুমাত্র কয়েকটা ইনফরমেশন আমার কভার করতেছে। এই জন্য বার গ্রাফ ইউজ না করে আমরা যদি তার উপরে বক্স প্লট অথবা ভায়োলিন প্লট ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা আমাদের ডাটাতে আমরা এই টপিক গুলো আমরা কভার করতে পারবো।
যেমন এখানে হচ্ছে হিস্টোগ্রাম আর হচ্ছে বার চার্ট যদি আমি দেখি, হিস্টোগ্রাম আর বার চার্টের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। যেমন হচ্ছে হিস্টোগ্রামের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে হচ্ছে কোনো গ্যাপ নাই, এই বারগুলোর মধ্যে গ্যাপ নাই, আর এখানে হচ্ছে বারগুলোর মধ্যে গ্যাপ আছে। সেকেন্ড যে পার্থক্য সেটা হচ্ছে যে হিস্টোগ্রামের ক্ষেত্রে এইখানে যে এটার যে রেঞ্জটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস। যেমন এখানে হচ্ছে 0 থেকে 5, আবার 5 থেকে 10, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। তাহলে এইভাবে হচ্ছে কন্টিনিউয়াস রেঞ্জ থাকে, ঠিক আছে। কিন্তু এইখানে যখন বার চার্টের ক্ষেত্রে, বার চার্টের ক্ষেত্রে হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল, ঠিক আছে। যেমন এ বি সি ডি এরকম ক্যাটাগরিক্যাল ডাটা থাকে। আচ্ছা, থার্ড যেটা পার্থক্য সেটা হচ্ছে যে হিস্টোগ্রামের মধ্যে এই বারগুলার যে ওয়েট সেটা নির্দিষ্ট না, ঠিক আছে। যেমন এখানে আমি যদি হচ্ছে 30 থেকে আমি 30 আপ যদি বলি, ঠিক আছে, এখানে যদি আমি 30 আপ বলি তখন হচ্ছে এরকম এরকম বেশিও আসতে পারে এটা, বা আরো কম আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ এইখানে আমার হচ্ছে এই হিস্টোগ্রামের ক্ষেত্রে এই ওয়েটটা নির্দিষ্ট না, কিন্তু এইখানে বার চার্টের মধ্যে ওয়েটটা নির্দিষ্ট। আরেকটা যেটা পার্থক্য আছে সেটা হচ্ছে যে আমি এ বি সি ডি এইখানে আমি হচ্ছে পুনরায় অ্যারেঞ্জ করতে পারি, এর জায়গায় হচ্ছে এফ দিতে পারি, এফ জায়গায় হচ্ছে এ দিতে পারি, অর্থাৎ এগুলো হচ্ছে রিঅ্যারেঞ্জ করা যাবে। কিন্তু এইখানে হচ্ছে সেগুলো রিঅ্যারেঞ্জ করা যায় না। এখানে হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস রেঞ্জ, এটা রিঅ্যারেঞ্জ করা যাবে না। এই হচ্ছে বেসিক পার্থক্য হিস্টোগ্রাম এবং বার চার্টের মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে বক্স প্লট আর হচ্ছে ভায়োলিন প্লট। এখন বক্স প্লট আর ভায়োলিন প্লটের মধ্যে আমি যদি বলি যে কোনটা আমি ইউজ করব, কোনটা ইউজ করা বেটার, তো বক্স প্লটের মধ্যে আমরা বললাম যে বার চার্ট থেকে, ওখানে আমরা দেখলাম যে বার চার্ট থেকে বেটার হচ্ছে বক্স প্লট ইউজ করা। আবার বক্স প্লট থেকে বেটার হচ্ছে ভায়োলিন প্লট ইউজ করা। কেন? কারণ বার চার্টের মধ্যে আমি শুধুমাত্র কি জানতে পারতেছি, মিন কত। এখানে যে এটা হচ্ছে মিন, তাহলে এই সাথে আমরা মিন জানতে পারতেছি। আবার বক্স প্লটের মধ্যে ডাটার ডিস্ট্রিবিউশন কিরকম সেটাও জানতে পারি। যেমন হচ্ছে এইখানে হচ্ছে যখন আমরা এমনও বার চার্ট আছে যাদের হচ্ছে এরকম ডট 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 করে আমাদের প্রত্যেকটা ডাটা পয়েন্ট হচ্ছে আলাদা ইন্ডিকেট করা থাকে। তাহলে এরকম যদি হচ্ছে এই পুরো রেঞ্জের মধ্যে যদি আমি এখানে এই ডট 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 সব জায়গায় যদি সমানভাবে বিন্যস্ত থাকে তখন আমরা বলতে পারি এটা নর্মাল ডিস্ট্রিবিউটেড ডাটা, ঠিক আছে। তাহলে এখানে ডিস্ট্রিবিউশনটাও জানতে পারতেছি। থার্ড যেটা সেটা হচ্ছে এইখানে হচ্ছে ডাটার যে রেঞ্জ এতটুকু আমরা জানতে পারতেছি, যে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এই যে এতটুকু এটা হচ্ছে আমরা 50%, ঠিক আছে। তাহলে এটাও জানতে পারতেছি। আবার এই ডাটাতে বক্স প্লট থেকে ডাটার স্কিউনেস কতটুকু সেটাও আমরা জানতে পারতেছি। যেমন এইখানে যদি আমি দেখি যে এই এই হুইস্কার, এটা বলে হুইস্কার, এই হুইস্কার লেন্থ থেকে এই হুইস্কার লেন্থ হচ্ছে কম, তার মানে আমার বেশিরভাগ ডাটা হচ্ছে কি এইখানে পড়ছে, আর কম ডাটা হচ্ছে এখানে পড়ছে। তার মানে এখান থেকে স্কিউনেস আমরা জানতে পারতেছি, ঠিক আছে। তার মানে বার প্লট থেকে বক্স প্লটে হচ্ছে আমার কি অনেক বেশি ইনফরমেশন কভার করতেছে, যেন বার প্লট থেকে বেটার হচ্ছে বক্স প্লট ইউজ করা। আবার এই বক্স প্লটের মধ্যে আমরা ভায়োলিন প্লটে, যেটা ভায়োলিন প্লট হচ্ছে এই বক্স প্লটের যা যা ইনফরমেশন এইখানে এই সবগুলাই আছে, ঠিক আছে। প্লাস এইখানে আরেকটা জিনিস জানতে পারতেছি সেটা হচ্ছে ডাটার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কেমন, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেল শেপ, তার মানে এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড ডাটা, ঠিক আছে। তাহলে এই ভায়োলিন প্লটে আমরা এক্সট্রা যেটা জানতে পারছি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই জন্য আমরা বললাম যে বেটার হচ্ছে বার প্লট থেকে হচ্ছে বক্স প্লট, আবার বক্স প্লট থেকে বেটার হচ্ছে ভায়োলিন প্লট, ঠিক আছে। ভায়োলিন প্লট দিয়ে আমরা হচ্ছে ম্যাক্সিমাম টার্ম হচ্ছে আমরা কভার করতে পারি। আচ্ছা, এখন এখানে আমরা দেখবো যে আমাদের যে ভায়োলিন প্লট সেটা কিভাবে আসে। তো নর্মালি আমি যদি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এখানে যদি দেখি যে এখানে হচ্ছে এটা একটা হিস্টোগ্রাম, আর এখানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। তো প্রথমে কি করা হয়, এটা হচ্ছে আমরা 90 ডিগ্রি যদি রোটেট করি তখন এরকম দাঁড়াবে। তো রোটেট করার পর এখানে হচ্ছে আমরা হচ্ছে সেন্টার বার এখানে দিব, আর এইখানে দুই পাশে হচ্ছে মিরর ইমেজ। তারপর এই যে বারগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে আমরা স্মুথ করব, তখন এইটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এই যে কাভার যে এরিয়াটা, তারপর হচ্ছে এই এরিয়ার বাইরে যেগুলা পড়ছে পয়েন্ট ওইগুলা বাদ দিই, এরকম একটা হচ্ছে আলটিমেটলি আমার এই ভায়োলিন প্লট হয়, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে হিস্টোগ্রাম থেকে হচ্ছে ভায়োলিন প্লট আসে। আবার এইখানে যদি আমরা দেখি যে এই সেম ডাটার জন্য যদি আমি দেখি যে এটা হচ্ছে আমাদের বক্স প্লট, এই বক্স প্লটের মধ্যে আমরা দেখতে পারতেছি যে এতটুকু হচ্ছে আমাদের 50% ডাটা কভার করতেছে। আর এইখানে এইখানে আমরা এই এজ গুলা আগের মতোই যেটা বললাম যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকে, এইভাবে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অনুযায়ী হচ্ছে আমার এজটা আসে, ঠিক আছে। তো এইভাবে আসে এই মিরর ইমেজ। ভায়োলিন প্লট দেখতে সুন্দর, এই জন্য হচ্ছে মিরর ইমেজ করা হয়, ঠিক আছে। আবার হচ্ছে এটা হচ্ছে টেইল,
টেলটা অনেক ভায়োলিন ফ্লোটে অনেক সময় টেল হচ্ছে এখানে ট্রিম করা হয়, আবার হচ্ছে ট্রিম করা হয় না। অনেক সময় এটা হচ্ছে ট্রিম করা নাই, যখন ট্রিম করা হবে তখন এরকম এখানে এইখানে কাটা যাবে, এখানে কাটা যাবে, ঠিক আছে। আর প্রোগ্রামের মাধ্যমে সেটা হচ্ছে আমরা ট্রিমও করে নিতে পারি, যদি হচ্ছে ভিজুয়ালাইজেশন অনুযায়ী আর কি, আমি যেরকম ভিজুয়ালাইজেশন চাচ্ছি তার উপর ভিত্তি করে হচ্ছে আমরা ট্রিম করে নিব। আচ্ছা, এখন হচ্ছে বক্স প্লট। তো একটা বক্স প্লট দিয়ে আসলে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব সেটা এই যে এইখানে আমরা দেখবো যে বক্স প্লট থেকে একটা বক্স প্লট আমরা কিভাবে ইন্টারপ্রেট করব। তো বক্স প্লটের মধ্যে এইখানে এটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো আমরা হচ্ছে আর প্রোগ্রামে যখন হচ্ছে বক্স প্লট রান দিব তখন হচ্ছে সে তার আমাদের ডাটার যে রেঞ্জ ডিস্ট্রিবিউশন সবকিছু হচ্ছে কনসিডার করে আমাদের হচ্ছে এইটা দিবে মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ডাটার রেঞ্জের উপর ভিত্তি করে। আর এইগুলা যারা হচ্ছে বাইরে পড়বে তাদের হচ্ছে আউটলেয়ার, তাহলে এটা হচ্ছে আউটলেয়ার, ঠিক আছে। তো আউটলেয়ার্স গুলো হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। ওখানে ডিটেক্ট করা যায় যে কিভাবে আউটলেয়ার ডিটেক্ট করা যায় সেটা আমরা শেখাবো আর প্রোগ্রামের মাধ্যমে। আউটলেয়ার ডিটেক্ট করে সেই আউটলেয়ার গুলো হচ্ছে আমরা আমাদের ডাটা থেকে বাদ দিয়ে দিব। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা বললাম এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্টাইল, ঠিক আছে। তো ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে, অথবা আমরা 20, এখানে 25% ডাটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইলে কভার করে। আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মিডিয়ান, যেখানে হচ্ছে 50% ডাটা কভার করতেছে। আর এটা হচ্ছে থার্ড কোয়ার্টাইলে হচ্ছে আমাদের 75% ডাটা কভার করতেছে। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বা ফোর্থ কোয়ার্টাইল। ওকে, আচ্ছা। আর এইটা হচ্ছে আমাদের হুইস্কার, এটা হচ্ছে ফার্স্ট হুইস্কার, এটা হচ্ছে হুইস্কার, এতটুকু হচ্ছে হুইস্কার, ঠিক আছে। আর এইখানে আমরা আগে দেখছিলাম যে থার্ড কোয়ার্টাইল আর হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, ঠিক আছে। থার্ড কোয়ার্টাইল আর ফার্স্ট কোয়ার্টাইল যদি হচ্ছে আমি এখানে মাইনাস করি তখন হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে আমাদের যখন হচ্ছে ডাটার ডিস্ট্রিবিউশন হচ্ছে আউটলেয়ার থাকে তখন হচ্ছে আমাদের ডাটার সম্পর্কে আমি যখন প্রিডিক্ট করতে চাই তখন হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে ভালো রেজাল্ট দেয়, সেটা হচ্ছে আমরা আগের পার্টে হচ্ছে এক্সপ্লেন করছিলাম। আচ্ছা, তারপর যাই, যখন এটা একটা ভায়োলিন প্লট। তো ভায়োলিন প্লট আমরা হচ্ছে কিভাবে ইন্টারপ্রেট করব। তো নর্মালি আমাদের হচ্ছে বক্স প্লটে যে ডাটাগুলো ছিল এখানে সবগুলাই আছে। যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে মিডিয়ান, এতটুকু হচ্ছে আমাদের 50% ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, এখানে হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ফার্স্ট হুইস্কার। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা এই ভ্যালুগুলো পাবো। পাশাপাশি আমরা যেটা পাচ্ছি সেখানে হচ্ছে এখানে হচ্ছে ডেনসিটি প্লট, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কত কেমন ডাটার, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে পাইতেছি। আর এইখানে হচ্ছে যদি হচ্ছে আমাদের রেঞ্জটা যদি এখানে যদি হচ্ছে ডাটার যে ভ্যালু তার অনুযায়ী হচ্ছে আমাদের এখানে লেন্থটা আসছে। তো যদি হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি বেশি হয় তখন এই লেন্থটা বড় হবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেখানে কম সেখানে হচ্ছে লেন্থটা ছোট হবে। তো এইভাবে হচ্ছে, আর এটা তো বললাম যে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে এতটুকু। এইভাবে হচ্ছে আমরা বক্স প্লটকে ইন্টারপ্রেট করতে পারি, যে আমাদের মিডিয়ান কত, মোড কত, ফার্স্ট কোয়ার্টাইলে কতটুকু পড়ছে, এই ইন্টারকোয়ার্টাইল রেঞ্জের মধ্যে কতটুকু ডাটা পড়ছে, এইভাবে হচ্ছে আমরা একটা ডাটা সেটকে আমরা হচ্ছে ইন্টারপ্রেট করতে পারি। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফ্যাক্টর এক্সপেরিমেন্ট আর হচ্ছে টু ফ্যাক্টর এক্সপেরিমেন্ট। তো সিঙ্গেল ফ্যাক্টর এক্সপেরিমেন্ট কি, যখন হচ্ছে আমাদের আমাদের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র একটা ফ্যাক্টর ভেরি করবে, সেটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর এক্সপেরিমেন্ট। যেমন হচ্ছে আমি হচ্ছে একটা ভ্যারাইটিতে আমি হচ্ছে ফার্টিলাইজার ট্রায়াল দিব, ফার্টিলাইজারের হচ্ছে বিভিন্ন ডোজ আমরা দিব, ঠিক আছে। দিয়ে আমরা ফার্টিলাইজারের বেস্ট ডোজ কোনটা সেটা মাপতে চাই। অথবা হচ্ছে আমরা মাপতে চাই যে একটা মেডিসিন, সেই মেডিসিনের হচ্ছে কোন ডোজটা দিলে হচ্ছে বেস্ট হবে, ঠিক আছে, বেস্ট মেডিসিন ডোজ কোনটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন রকম ডোজ দিব, বিভিন্ন রকম ডোজ নিয়ে আমরা হচ্ছে ট্রায়াল দিব। তো সেটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর এক্সপেরিমেন্ট। কেন? কারণ শুধুমাত্র এখানে এই ডোজটাই হচ্ছে ফার্টিলাইজারের ডোজ অথবা মেডিসিনের ডোজটাই হচ্ছে কি ডিফার করতেছে, আর বাকি যত কিছু আছে সবকিছু একই রকম আছে। যেমন আমি যদি ফার্টিলাইজার ডোজের কথা বলি, আমাদের ভ্যারাইটি একই আছে, অন্যান্য যে ম্যানেজমেন্ট প্র্যাকটিস আছে সব সেম হবে, ঠিক আছে। শুধুমাত্র একটা ফ্যাক্টর যদি ডিফারেন্স, তখন হচ্ছে আমরা এটাকে বলি সিঙ্গেল ফ্যাক্টর এক্সপেরিমেন্ট। এখন যদি দুইটা ফ্যাক্টর ভ্যারি করে তখন সেই এক্সপেরিমেন্টকে বলা হয় টু ফ্যাক্টর এক্সপেরিমেন্ট। যেমন আমি হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির উপর নাইট্রোজেনের যে ডোজ, সেই ডোজের হচ্ছে ইফেক্ট আমরা জানতে যাচ্ছি, ঠিক আছে। তো এইখানে একটা পার্থক্য হচ্ছে তাদের ভ্যারাইটির মধ্যে, এক এক ভ্যারাইটি নাইট্রোজেনের এক এক ডোজের জন্য হচ্ছে এক এক ধরনের রেসপন্স দিবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে হুইটের ডিফারেন্ট ভ্যারাইটিস আর হচ্ছে নাইট্রোজেনের ডোজ হচ্ছে পার্থক্য হচ্ছে, তাহলে এখানে দুইটা ফ্যাক্টর। আর অন্যান্য যে ম্যানেজমেন্ট প্র্যাকটিস আছে, অন্যান্য যে প্র্যাকটিস আছে সব একই রকম হবে, তখন সেই এক্সপেরিমেন্টকে বলা হয় টু ফ্যাক্টর এক্সপেরিমেন্ট। আচ্ছা, তো তারপর আমরা আলোচনা করি এক্সপেরিমেন্টাল ডিজাইন। তো
তো এক্সপেরিমেন্টাল ডিজাইন হচ্ছে অনেক ধরনের এক্সপেরিমেন্টাল ডিজাইন আছে, যেমন হচ্ছে সিআরডি, আরসিবিডি, ল্যাটিস স্কয়ার ডিজাইন, স্প্লিট প্লট ডিজাইন, ঠিক আছে। তো সব থেকে বেশি যে দুইটা ইউজ হয় সেই দুইটা নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে সিআরডি আর হচ্ছে আরসিবিডি। সিআরডি মানে হচ্ছে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন, যেখানে হচ্ছে ট্রিটমেন্ট গুলো হচ্ছে কমপ্লিটলি আমরা র্যান্ডম নিব। তো সিআরডি আসলে কোন ক্ষেত্রে ইউজ করা হবে? যখন আমাদের এক্সপেরিমেন্টাল ইউনিট হোমোজেনাস থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সিআরডি ইউজ করব। এখন হোমোজেনাস এক্সপেরিমেন্টাল ইউনিট কোথায় থাকবে? যেমন আমি যদি বলি যে ফিল্ডে আমার কখনোই হচ্ছে হোমোজেনাস এক্সপেরিমেন্টাল ইউনিট মেনটেন করা কিন্তু সম্ভব না, কিন্তু আমরা ল্যাবে সেটা ইজিলি করতে পারি। যেমন হচ্ছে ল্যাবের হচ্ছে আমরা সবার ক্ষেত্রে আমরা লাইটের কন্ট্রোল করতে পারি, টেম্পারেচারের কন্ট্রোল করতে পারি, তাহলে হচ্ছে নিউট্রিয়েন্টের কন্ট্রোল করতে পারি। তখন হচ্ছে প্রত্যেকটা ইউনিটে, এক্সপেরিমেন্টাল ইউনিটে হচ্ছে আমরা সমান ভাবে হচ্ছে কি আমাদের যে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলো অ্যাসাইন করতে পারি। তখন এই এই ট্রিটমেন্টকে ট্রিটমেন্ট যেটা সেটা হচ্ছে আলাদা দিব, কিন্তু হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউনিটের মধ্যে সবার মধ্যে হোমোজেনাস এক্সপেরিমেন্টাল ইউনিট থাকবে, ঠিক আছে। যেমন এইখানে আর এইখানে যদি আমি বলি, এই প্লটে আর এই প্লটে যদি বলি যে দুইটার মধ্যে হচ্ছে নিউট্রিয়েন্ট কম্পোনেন্ট, তাদের লাইট ইন্টেন্সিটি, তাদের এইখানে হচ্ছে অন্যান্য যে পার্থক্য আছে সেগুলো সেম থাকবে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র এখানে পার্থক্য হচ্ছে তাদের ট্রিটমেন্টে, এখানে একটা ট্রিটমেন্ট, এখানে একটা ট্রিটমেন্ট, এখানে একটা ট্রিটমেন্ট দিব। তো এটা হচ্ছে কমপ্লিটলি র্যান্ডম ভাবে আমরা দিব। আচ্ছা, তো এইখানে হচ্ছে S1 তিনবার আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যখন S1 তিনবার থাকে তখন সেটা আমরা রেপ্লিকেশন বলি না, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে রিপিটেশন। তার মানে একই এক্সপেরিমেন্ট আমরা তিনবার করতেছি, ঠিক আছে, এটা হচ্ছে রিপিটেশন। যেমন হচ্ছে আমি যদি বলি যে আমার টিস্যু কালচার যদি আমি করি, যে টিস্যু কালচার হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে একটা মাত্র এক্সপেরিমেন্ট দেই সবগুলাতে, এই একটা প্লট, এখানে একটা প্লট, সবগুলা প্লটে হচ্ছে আমরা যে কম্পোনেন্ট আমাদের টিস্যু কালচারের যে নিউট্রিয়েন্ট কম্পোনেন্ট বা হচ্ছে অন্যান্য যে বিষয় সব সেম রাখলাম, রেখে হচ্ছে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া হচ্ছে আমরা দিলাম যে কোন ব্যাকটেরিয়ার গ্রোথ রেট বেশি সেটা আমরা মেজার করতে যাচ্ছি, ঠিক আছে। এখন যখন আমরা এটা মেজার করব যে কোন ব্যাকটেরিয়ার গ্রোথ রেট বেশি, এমন হইতে পারে যে কোনো একটা ট্রিটমেন্ট হচ্ছে কি আমার এখানে কন্টামিনেটেড হয়ে যেতে পারে বা অন্য কোনো এরর হতে পারে। এজন্য যখন কন্টামিনেটেড হয়ে যায় তখন কিন্তু আমরা সেটা হচ্ছে অ্যাকচুয়াল যে ডাটা সেটা আমরা পাচ্ছি না, এজন্য হচ্ছে এটা আমরা জাস্ট রিপিট করব, ঠিক আছে। এটা হচ্ছে রিপিটেশন। আর র্যান্ডমাইজ কমপ্লিট ব্লক ডিজাইন হচ্ছে যখন হচ্ছে এক্সপেরিমেন্টাল ইউনিট আমরা যখন হচ্ছে প্রোডাক্টিভিটি গ্রেডিয়েন্ট থাকবে, ঠিক আছে। যখন হচ্ছে আমাদের ফিল্ড এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যদি বলি, তাহলে এটা একটা প্লট, এটা একটা প্লট, এটা একটা প্লট, এটা একটা প্লট, তাহলে এই প্লট গুলোর মধ্যে কখনোই হচ্ছে কি হবে না, আমাদের হোমোজেনাস হবে না। যেমন এইখানের যে নিউট্রিয়েন্ট কম্পোনেন্ট, এইখানের নিউট্রিয়েন্ট কম্পোনেন্ট কিন্তু এক না, ঠিক আছে। এইখানে সয়েল কন্ডিশনে, এইখানে সয়েল কন্ডিশনে এক না, পার্থক্য থাকবে অবশ্যই, ঠিক আছে। যেমন হচ্ছে আবার আমি যদি হচ্ছে বলি বাতাস এদিকে আসলে এদিকে, মানে জাস্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা ইউনিটের মধ্যে এখানে ফিল্ড এক্সপেরিমেন্টের তো কখনোই হোমোজেনাস মেনটেন করা সম্ভব না, ঠিক আছে। ইভেন সেটা ল্যাব কন্ডিশনের ক্ষেত্রে মেনটেন করা কিন্তু খুব টাফ হয়। আমরা যতই বলি যে হোমোজেনাস কন্ডিশন, কিন্তু এমন হইতেই পারে যে এক জায়গায় লাইট ইন্টেন্সিটি অন্য জায়গায় লাইট ইন্টেন্সিটি সমান না, ঠিক আছে। তো নর্মালি নিয়ারলি হচ্ছে হোমোজেনাস হয়, কিন্তু এখানে ফিল্ড কন্ডিশনে কোনোভাবেই কিন্তু হোমোজেনাস মেনটেন করা সম্ভব নয়, এখানে হেটেরোজেনাস হবে। এখন আমি ধরলাম যে প্রোডাক্টিভিটি গ্রেড, আচ্ছা এইখানে আমরা হচ্ছে তাহলে এমন ভাবে ডিজাইন করব যেন আমাদের এক্সপেরিমেন্টাল এরর কম আসে, ঠিক আছে। এখন এরর দুই লেভেলে আসতে পারে, একটা হচ্ছে আমাদের ব্লক লেভেলে আসতে পারে, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট লেভেলে আসতে পারে। এখন ব্লক লেভেল আমরা হচ্ছে এরর মিনিমাইজ করার ট্রাই করব প্রথমেই। এখন ব্লক আমরা কিভাবে করব, ব্লকিং টেকনিক কি? ব্লকিং টেকনিক হচ্ছে যে আমি যদি এখানে এক্সপেরিমেন্টাল আমি যদি হচ্ছে তিনটা রেপ্লিকেশন দেই, ঠিক আছে, তিনটা রেপ্লিকেশন দিলে আমার ব্লক হবে প্রথমেই তিনটা। আমি যদি চারটা রেপ্লিকেশন দেই তখন আমার ব্লক হবে চারটা। তো প্রথমেই আমার রেপ্লিকেশন যতটা আমি হচ্ছে ততটা ব্লক করে নিব। এখানে আমি ধরলাম যে আমার রেপ্লিকেশন হচ্ছে তিনটা করে দিলাম, তাহলে এই জন্য হচ্ছে আমরা তিনটা করে ব্লক করে নিব। এখন ব্লক আমি কিভাবে করব, ঠিক আছে। ব্লক সবসময় হচ্ছে আমরা লম্বভাবে করব। যেমন এখানে যদি প্রোডাক্টিভিটি গ্রেডিয়েন্ট থাকে, যেমন এখানে আমি বললাম নিউট্রিয়েন্ট কম্পোনেন্ট এখানে হচ্ছে কম আর এখানে হচ্ছে বেশি, ঠিক আছে। মানে এখানে সয়েলের হেলথ হচ্ছে উইক আর এখানে সয়েলের হেলথ হচ্ছে স্ট্রং, ভালো, ঠিক আছে। এখন আমি যদি হচ্ছে ব্লক করি, আমি যদি হচ্ছে এইভাবে ব্লক করি, তখন আমি দেখতেছি আমাদের ব্লক ওয়ানে যারা আছে, ঠিক আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে ব্লক ওয়ান পড়তেছে, তার মানে ব্লক ওয়ানে হচ্ছে আমাদের কি মিনিমাম এরর হইতেছে। কিন্তু আমি যদি হচ্ছে এইভাবে ব্লক করতাম যে এটা আমার ফার্স্ট ব্লক, তখন কি হতো, আমার ব্লকের একটু জায়গা হচ্ছে আমাদের কি হেলথ খুবই ভালো, আর ব্লকের আরেকটু জায়গা হচ্ছে কি
উইক হেলথ হইতো, তার মানে আমার ব্লকের মধ্যে এরর আসতো। এই জন্য প্রোডাক্টিভিটি গ্রেডিয়েন্ট যেখানে থাকে তখন হচ্ছে আমি এইভাবে ব্লক করবো। যেমন এখানে উইন্ড ডিরেকশন এইভাবে হতে পারে, তাহলে উইন্ড ডিরেকশন যদি এইভাবে হয় তখন আমি ব্লক এইভাবে করবো, তখন হচ্ছে আমার ব্লকের এরর হবে না। যেমন এই ব্লকে যারা আছে সবাই সেম, এই ব্লকে যারা আছে তারা যদিও কিছু পার্থক্য আছে কিন্তু পার্থক্যটা খুবই কম, এই ব্লকে যারা আছে পার্থক্যটা খুবই কম। তাহলে প্রথম হচ্ছে ব্লক ওয়াইজ এরর মিনিমাইজ করা। তো এইভাবে হচ্ছে আমরা ব্লক করব, তারপর হচ্ছে আমরা ট্রিটমেন্ট দিব। এখন এই ট্রিটমেন্ট গুলো হচ্ছে পরবর্তীতে আমরা র্যান্ডমলি দিব, ঠিক আছে। র্যান্ডমাইজেশন করব, র্যান্ডমাইজেশন হচ্ছে বিভিন্ন ভাবে করা যায়, এক্সেল দিয়ে করতে পারি অথবা হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে র্যান্ডমাইজেশন করা যায়। র্যান্ডমাইজেশন করে আমরা হচ্ছে এখানে ট্রিটমেন্ট গুলো ভাগ করে দিব। এই হচ্ছে আমাদের আরসিবিডি। আর এখানে আমাদের প্রত্যেকটা ব্লকেই কিন্তু আমাদের কমপ্লিট সেট অফ ট্রিটমেন্ট থাকবে, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে টোটাল হচ্ছে কয়টা 7টা ট্রিটমেন্ট আছে, তার মানে এখানে টোটাল 7টা ট্রিটমেন্ট আছে, এই ব্লকে টোটাল 7টা ট্রিটমেন্ট আছে, এই ব্লকে টোটাল 7টা ট্রিটমেন্ট আছে। ওকে, আচ্ছা তারপর হচ্ছে ভেরিয়েন্স। তো ভেরিয়েন্স আমরা আগেও বলছিলাম যে ভেরিয়েন্স মানে হচ্ছে আমাদের ডাটা পয়েন্ট থেকে ডাটাটা কতটুকু স্প্রেড আছে সেটা হচ্ছে আমরা বুঝতে পারি, ঠিক আছে। ভেরিয়েন্সের সাথে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পার্থক্য বলছিলাম, যে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে এখানে কি রুট ছিল, ঠিক আছে। তার মানে ভেরিয়েন্সকে যদি আমরা স্কোয়ার করে দেই, সরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা স্কোয়ার করে দেই তখন সেটা আমরা পাচ্ছি হচ্ছে ভেরিয়েন্স। তো ভেরিয়েন্স আবার দুই ধরনের হচ্ছে, পপুলেশনের ভেরিয়েন্স, স্যাম্পলের ভেরিয়েন্স। তো আমরা বলছিলাম স্যাম্পলের ক্ষেত্রে হচ্ছে n-1 দিয়ে ভাগ দিব, কারণ ডিগ্রিজ অফ ফ্রিডম ফার্স্ট ক্লাসে আমরা বলছিলাম এর যেটা হচ্ছে বেসিস কারেকশন n-1 দিয়ে আমরা ভাগ দিব। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে এনোভা টেবল। তো ওয়ান ওয়ে এনোভা টেবলের ক্ষেত্রে আমরা বলছি যে আরসিবিডির ক্ষেত্রে ওয়ান ওয়ে এনোভা কখন হবে, যখন হচ্ছে ওয়ান ফ্যাক্টর এক্সপেরিমেন্টের ক্ষেত্রে হচ্ছে ওয়ান ওয়ে এনোভা টেবিল আমরা করব। আচ্ছা, এখন কথা হচ্ছে এনোভা আমরা কেন করব, ঠিক আছে। এখন আমি যদি হচ্ছে দুইটা মিনের পার্থক্য যদি আমি দেখতে চাই, ঠিক আছে। যেমন হচ্ছে আমি বললাম যে আমি জানতে চাইলাম যে আমাদের হচ্ছে দুইটা ফিড আমরা দিব, ঠিক আছে। সেই ফিডের মধ্যে আমার কোন ফিডটা ভালো, তাহলে এইখানে আমি কি করব, আমি হচ্ছে একটা এক্সপেরিমেন্টে হচ্ছে আমরা এক ধরনের ফিড দিব, আর একটা এক্সপেরিমেন্টে হচ্ছে আমরা আরেক ধরনের ফিড দিব। দিয়ে আমরা এইখানের যে গ্রোথ, যেমন হচ্ছে আমরা যদি ওয়েট মাপি, ওয়েট মাইপা দেখবো যে তাদের মধ্যে পার্থক্য আছে। মিন পার্থক্য যদি আমি বের করি, মিন পার্থক্য দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে হচ্ছে আমাদের গ্রুপ এ থেকে গ্রুপ বি এর হচ্ছে মিন পারফরমেন্স বেশি, ঠিক আছে। এখন এই মিন পারফরমেন্স বেশি দেখে আমি এটা সিদ্ধান্ত আসতে পারবো না যে আমার গ্রুপ বি হচ্ছে, আমি হচ্ছে যে বি গ্রুপকে আমি যে ফিট দিছি সেই ফিটটা হচ্ছে ভালো, ঠিক আছে। কারণ এইখানে হচ্ছে আমার এটা স্যাম্পলের ক্ষেত্রে সঠিক, কিন্তু আমার স্যাম্পলিং যদি ইরর থাকে বা স্যাম্পলিং এ যদি ইরর থাকে তখন হচ্ছে এই স্যাম্পলিং থেকে কিন্তু আমি আমাদের পপুলেশনের ক্ষেত্রে সেই প্রেডিকশনটা করতে পারবো না, ঠিক আছে। আমার স্যাম্পলিং এরর থাকতে পারে। এই জন্য এখন আমার এই স্যাম্পলে যে আমি বের করলাম যে আমাদের বি হচ্ছে আমাদের ভালো ফিট বি এই ওয়ান থেকে, সেটা পপুলেশনের ক্ষেত্রে যায় কিনা সেটার জন্য হচ্ছে আমরা টি টেস্ট করব, ঠিক আছে। এখন যদি আমার দুইটা গ্রুপ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা টি টেস্ট করব, যদি দুইয়ের অধিক গ্রুপ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এনোভা করব, ঠিক আছে, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। তাহলে আমরা কি বললাম যে দুইটা গ্রুপ থাকে তখন হচ্ছে আমরা টি টেস্ট করব, আর যদি দুইয়ের অধিক গ্রুপ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এনোভা করব। যেমন আমি যদি এখন 5টা ফিট নেই, ঠিক আছে, তো 5টা ফিটের মধ্যে সব থেকে ভালো ফিট কোনটা সেটা যদি আমি জানতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে, এনোভা করতে হবে। আচ্ছা, তো আমাকে তাহলে এখানে হচ্ছে এনোভা করার জন্য আমরা হচ্ছে দুই ধরনের এরর হতে পারে এখানে আমাদের। একটা হচ্ছে সোর্স অফ ভেরিয়েন্স, ভেরিয়েন্সটা এখন ভেরিয়েশন যে হবে সেই ভেরিয়েশনটা কেন হচ্ছে, ঠিক আছে, সেটার জন্য হচ্ছে আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, আমরা ভেরিয়েন্সকে অ্যানালাইসিস করব, ঠিক আছে। তাহলে অ্যানালাইসিস ভেরিয়েন্সকে অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে এইখানে যে এররটা ভেরিয়েন্সটা হচ্ছে সেই ভেরিয়েশনটা আসলে কি কারণে হচ্ছে। তো এটার জন্য হচ্ছে একটা হচ্ছে উইথিন গ্রুপ এরর, উইথিন গ্রুপ, আর হচ্ছে বিটুইন গ্রুপ। তো একটা হচ্ছে উইথিন গ্রুপ ভেরিয়েন্স বা হচ্ছে এরর ভেরিয়েন্স। তো এটা কি, এটা হচ্ছে যে আমি যখন রেপ্লিকেশন দিলাম সেই রেপ্লিকেশনে তাদের মধ্যে যে এরর, তো নরমালি কি রেপ্লিকেশনের ডাটা যেহেতু রেপ্লিকেশন হয়েছে তাদের মধ্যে সেম আসার কথা প্রত্যেকটার ক্ষেত্রে। যেমন আমি যদি হচ্ছে 5টা রেপ্লিকেশন নেই, সেই 5টা রেপ্লিকেশনের মিন ভ্যালু একই রকম আসার কথা, ঠিক আছে। তো তাদের মধ্যে আবার যেহেতু হোমোজেনাস যদি মেইনটেইন না হয় বা হচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে হচ্ছে
বিভিন্ন যেমন হচ্ছে এখানে হচ্ছে এনভায়রনমেন্টাল ভেরিয়েশন থাকতে পারে। এনভায়রনমেন্টাল ভেরিয়েশনের কারণে তাদের হচ্ছে কিছু পার্থক্য থাকতে পারে। এবার সেই পার্থক্য থেকে আমাদের কিছু ভেরিয়েশন আসবে। আবার হচ্ছে বিটুইন গ্রুপ, তাহলে বিটুইন গ্রুপ হচ্ছে আমি যে 5টা ফিড নিলাম, সেই ফিডের মধ্যে হচ্ছে যে ইররটা হচ্ছে সেটা হচ্ছে বিটুইন গ্রুপ ইরর বা যেটা হচ্ছে ট্রিটমেন্ট ইরর। ওকে। আর এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম এগুলা হচ্ছে আপনারা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে করার কথা, ম্যানুয়ালি হচ্ছে আমরা ম্যাথ করতাম। তো এটা যেহেতু আমরা হচ্ছে আর প্রোগ্রামের মাধ্যমে করব, সেই জন্য এটা হচ্ছে ডিটেলস আমি গেলাম না, এরপর গেলাম। আচ্ছা, তো নর্মালি হচ্ছে আমাদের যে অ্যানোভা টেবিল পেপারের মধ্যে হচ্ছে এরকম ভাবে দেওয়া হয়। এখানে কি কি থাকে, যেমন হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা ওয়ান অ্যানোভা, ঠিক আছে। তো ওয়ান অ্যানোভা এখানে হচ্ছে ইরর আছে যেটা হচ্ছে বিটুইন গ্রুপ ইরর, আর এটা হচ্ছে ভ্যারাইটি যেটা হচ্ছে উইথিন গ্রুপ ইরর। তো এখানে আমরা দেখলাম যে ভ্যারাইটির হচ্ছে 9 আছে ডিগ্রিজ অফ ফ্রিডম, তার মানে এখানে 10টা ভ্যারাইটি ছিল। সেই 10টা ভ্যারাইটির ক্ষেত্রে আমরা তাদের বিভিন্ন ট্রেটের মধ্যে পার্থক্য আছে কিনা সেটা আমরা এখানে দেখলাম যে প্লান্ট হাইটের মধ্যে পার্থক্য আছে, এই জন্য হচ্ছে এই 1.09 আসছে। আর এই স্টার দিয়ে বুঝতে পারতেছি যে এই পার্থক্যটা সিগনিফিকেন্স কিনা, ঠিক আছে। তো নর্মালি আমরা বলছি যে অ্যানোভার ক্ষেত্রে যদি একাধিক গ্রুপের মধ্যে আমরা দেখব, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে আমরা 10টা ভ্যারাইটি দিচ্ছি, তাহলে 10টা ভ্যারাইটি হচ্ছে আমরা 10টা গ্রুপ। তো 10টা গ্রুপের প্লান্ট হাইটের মধ্যে পার্থক্য আছে, এই জন্য হচ্ছে এটা সিগনিফিকেন্স দেখাচ্ছে। এখন এটাতে আমরা বুঝতে পারতেছি, অনুবাদে আমরা বুঝতে পারতেছি জাস্ট যে আমার এই 10টা যে গ্রুপ ছিল সেই 10টা গ্রুপের প্লান্ট হাইটের মধ্যে পার্থক্য আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমরা যদি বলি যে কব লেন্থ, কব ডায়ামিটার, এদের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পারি যে আমাদের পার্থক্য আছে। এখন যদি এরকম হয় কারো যদি নন সিগনিফিকেন্স আছে, যেমন হচ্ছে আমি যদি বলি যে এটা হচ্ছে অ্যান্থেসিস ডেজ, 50% অ্যান্থেসিস ডে এর মধ্যে এই ট্রেটের ক্ষেত্রে যদি নন সিগনিফিকেন্স আছে, তার মানে কি সবার যে 10টা গ্রুপ আছে সবার মোটামুটি একই রকম অ্যান্থেসিস ডেজ, 50% অ্যান্থেসিস ডে মোটামুটি একই রকম, ঠিক আছে। তখন আমার এই ট্রেডটা বাকি অ্যানালাইসিস এর ক্ষেত্রে যাবে না, অর্থাৎ এই ট্রেডটা আমার এখানে এসে যদি ভেরিয়েশন না থাকে তখন আমি অ্যানালাইসিস করে কি করব। ওকে। তো আমি দেখলাম যে আমাদের এখানে অ্যানালাইসিস করব যে গ্রুপের মধ্যে আছে কিনা। এখন কোন কোন গ্রুপের মধ্যে পার্থক্য আছে, যেমন হচ্ছে এখানে বললাম যে 10টা গ্রুপের মধ্যে মিনিমাম যদি 2টা গ্রুপের মধ্যে প্লান্ট হাইটের মধ্যে যদি পার্থক্য থাকে তখন এখানে কিন্তু সিগনিফিকেন্স ভেরিয়েশন দেখাবে। মিনিমাম 2টার যদি হচ্ছে কব লেন্থের মধ্যে পার্থক্য থাকে তখন এখানে ভেরিয়েশন দেখাবে। এখন এই 10টা গ্রুপের মধ্যে কার সাথে কার পার্থক্য আছে, ঠিক আছে, সেইটা বোঝার জন্য আরেকটা টেস্ট করা হয়, সেটা হচ্ছে পোস্ট হক টেস্ট। যেমন হচ্ছে আপনারা মেইন ভ্যালুর মধ্যে পেপারে দেখবেন যে এ বি এরকম দেওয়া থাকে। তো দুইটা যদি হচ্ছে আমি বললাম ভ্যারাইটি এ, ভ্যারাইটি বি, ভ্যারাইটি সি। তো এ বি ভ্যারাইটি এবং সি ভ্যারাইটি তাদের হচ্ছে যদি আমি বললাম যে ভ্যারাইটি 1, ভ্যারাইটি 2, ভ্যারাইটি 3, ঠিক আছে। তো ভ্যারাইটি 1, 2, 3 এদের মধ্যে যদি সিমিলার লেটার থাকে তখন আমরা বলতে পারি এরা স্ট্যাটিস্টিক্যালি সিমিলার। আর যদি হচ্ছে আলাদা আলাদা লেটার থাকে তার মানে কি ওই দুইটা ভ্যারাইটি 1 ও ভ্যারাইটি 2 এর মধ্যে হচ্ছে পার্থক্য আছে। তো এইভাবে হচ্ছে অ্যানালাইসিস করা হয়। আর অ্যানোভা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা জানতে পারি যে গ্রুপের মধ্যে পার্থক্য আছে কিনা এবং সেই পার্থক্যটা কিসের জন্য হয়, ভ্যারাইটির জন্য না হচ্ছে তাদের আর রেপ্লিকেশনের ক্ষেত্রে সবসময় কি রেপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু কখনোই হচ্ছে সিগনিফিকেন্স হবে না এখানে পার্থক্যটা, কারণ রেপ্লিকেশন নরমালি কি আমাদের যেহেতু সেম জিনিস আমি 3বার করতেছি তো এটার মধ্যে কোনো পার্থক্য হবে না, সিগনিফিকেন্স পার্থক্য হবে না। যদি এখানে হয় পার্থক্য হয়, যেমন এখানে যদি একটা স্টার আছে, স্টার যদি থাকে তার মানে আমার হচ্ছে এক্সপেরিমেন্টাল এরর ছিল এখানে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আর সফটওয়্যার ইনস্টলেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা তিনটা সফটওয়্যার হচ্ছে আমরা হচ্ছে তিনটা ইনস্টল দিব। প্রথম হচ্ছে আমরা আর দিব, আর স্টুডিও দিব, আর হচ্ছে আর টুল দিব। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আর প্রোগ্রামিং এ যাব। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের যে আর প্রোগ্রামের বেসিক যে পার্টটা আছে সেটা কভার করব, তারপর হচ্ছে আমরা বাকি অ্যানালাইসিসে যাব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আর লাগবে, আর স্টুডিও লাগবে, আর হচ্ছে আর টুল লাগবে। তো আর হচ্ছে কি আর হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর আর স্টুডিও হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপার এনভায়রনমেন্ট। যেমন আমি যদি হচ্ছে আমি বলি যে আমি হচ্ছে ঢাকা থেকে সিলেট যেতে যেতে যাচ্ছি, ঠিক আছে। তো ঢাকা থেকে যখন আমরা সিলেট যাব তখন আমাদের মেইন যে কাজটা করবে সেটা হচ্ছে ইঞ্জিন। তো ইঞ্জিন হচ্ছে এখানে আমাদের আর প্রোগ্রামিং। আর আমার যে এই যে আমরা হচ্ছে একটা কি কারে করে যাচ্ছি, ঠিক আছে, তাহলে কারের যে টোটাল যে এনভায়রনমেন্ট যেটা হচ্ছে আমাদের হচ্ছে সুবিধা দিচ্ছে ইঞ্জিনটা চালাতে, সেটা হচ্ছে আমাদের আর স্টুডিও। তার মানে
আর প্রোগ্রাম হচ্ছে ইঞ্জিনের মতো কাজ করতেছে, আর স্টুডিও হচ্ছে আমাদের জাস্ট ইজি ক্যালকুলেশনের জন্য আর স্টুডিও আমরা ইউজ করবো আর কি। আর দিয়েও সরাসরি প্রোগ্রাম লেখা যায়, তবে আমরা হচ্ছে আর স্টুডিও ইউজ করবো। আর আর টুল যেটা, সেটা হচ্ছে আমরা যদি কোনো প্যাকেজ ডেভেলপ করতে চাই, আমাদের নিজে থেকে প্যাকেজ নরমালি আমরা করি না, কারণ হচ্ছে প্যাকেজ অলরেডি ডেভেলপ করা আছে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করি। আর প্রোগ্রামিং সুবিধা হচ্ছে যে আর প্রোগ্রামিং ফ্রি, এবং হচ্ছে সব প্যাকেজ যেগুলো ডেভেলপ করা আছে সব অ্যানালাইসিস আর দিয়ে করা যায়, এবং যেই প্যাকেজগুলো ডেভেলপ করা আছে সেগুলো হচ্ছে ফ্রি আছে, যার ফলে হচ্ছে আমরা জাস্ট ওগুলো নিয়ে ইউজ করতে পারি। আর আর টুল হচ্ছে আমাদের জাস্ট ইনস্টল দিলেই হবে, এটা আমাদের কিছু করতে হবে না, এটা জাস্ট আমার ব্যাকআপ সাপোর্ট হিসেবে কাজ করবে। অনেক সময় অনেক প্যাকেজ যখন আমরা রান দিব তখন হচ্ছে আর টুলের সাপোর্ট দরকার হয়। তো এই জন্য হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আর স্টুডিও আর হচ্ছে আর টুল, এই তিনটা হচ্ছে আমরা ডাউনলোড করে রাখবো। এই ছিল আজকের মোটামুটি এই বেসিক স্টেটস এর যে পার্ট সেটা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।